মণি পর্বতের উপর থেকে অনেকটা উপরে মণি পর্বতটা, পুরো অযোধ্যা শহরটা আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপরে নিচে নেমে এসে দোকানপাটগুলোকে একটু দেখলাম। এখানে দোকানপাট থেকে কেনার অনেক কিছু আছে। তারপরে আমাদের অটো চললো রাম মন্দিরের দিকে। আবার আমরা রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা একটা দেখো থাকার জায়গা, যে বাঁ হাতে যে আমরা দেখছি না, এটা থাকার জন্য একটা বড় জায়গা বানিয়েছে। যারা দর্শনার্থীরা আসবে তাদের এখানে আশ্রয়ের জায়গা। ওটা বলছে যে যেদিন রাম মন্দির ওপেনিং হয় সেদিনই কিন্তু ওটাকে তৈরি করা ছিল। আর এই চকগুলো এত সুন্দরভাবে সাজানো। তারপরে দেখো আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে খাওয়া দাওয়া কিন্তু বেলা তখন 2:30 বাজে, একটু দেরি হয়েছে, সবাই খুব ক্ষুধার্ত ছিল, খুব জুত করে খাওয়া হলো। তারপরে জল ভাগ করে নিলাম আমরা। এখানে আমরা একবারে পুরো কার্টুন জল কিনছিলাম, তারপরে সবাই মিলে জলগুলোকে ভাগ করে নিয়েছে। এতে আমাদের কিছুটা পয়সা অনেকটাই সাশ্রয় হয়েছে। 9/2024 তারিখ, সেকেন্ড হাফ, অর্থাৎ দিনের দ্বিতীয় ভাগে। আমরা দুপুরে একটু রেস্ট নিলাম, উপায় ছিল না, দুপুরে ঘোরার মতন পরিস্থিতি নেই। এইখানে এত রোদ ছিল, বেশ গরম, এসি রুম আছে, একটু রেস্ট নিলাম আমরা, ওজন টোজন করে ঘন্টাখানিক একটু রেস্ট নিলাম, নাহলে অসুস্থ হয়ে যাবে। এত রোদে ঘোরা উচিত না। ফার্স্ট হাফে আমরা ভরতকুণ্ড সব দেখে আসলাম, ভালো লাগলো বেশ। এখন যাচ্ছি আমরা দেখবো 4 ধাম, দেখবো বাল্মীকি ভবন, আর তারপর রামলালা দর্শন। ওইখানে আমরা বেশ কিছুক্ষণ থাকবো রামলালা দর্শন, আর কিছু নেই, সব হয়ে গেছে। আমরা দেখলাম ফুল 2 days, পুরো 2 দিন অযোধ্যাতে লাগবে, 3 দিন হলে ভালো হয়। তাহলে বলছে কনক ভবনে আরতি হয় খুব ভালো। সরজু নদীতে আমরা আরতি দেখলাম, কনক ভবনে কিন্তু একটা ভালো আরতি হয়, ওটাও দেখা যাবে একদিন। চলো, আর আজকে আর হবে না, আজকে রামলালা দর্শন করবো। কনক ভবনের আরতিটা রাত্রি 8টার সময় হয়। হ্যাঁ, যদি টাইম থাকে তাহলে করা যেতে পারে। নাইস। চলো আমরা সবাই বেরিয়ে পড়েছি। না না, ও রুম তো নন এসি है ना, ठीक नहीं। तो उसका तो नुकसान करा दिए ना, रोक के आप क्या करें, रोक दिए, आप बुकिंग नहीं लिए हो, नुकसान हो गया उसका। আমরা সপ্তসাগর কলোনিতে ছিলাম, সেখান থেকে 4 ধাম মন্দির, ছাউনি, তারপরে বাল্মীকি আশ্রম, এগুলো কিন্তু খুব কাছাকাছি, পায়ে হেঁটে। কিন্তু যেহেতু একটু গরম ছিল, তো আমরা ঠিক করলাম যে চলো আমরা টোটোতে নিই। 10 টাকা করে নিল টোটো পিছু, মাথা পিছু। তারপরে আমাদের নামিয়ে দিল। প্রথমে আমরা 4 ধাম মন্দির দর্শন করলাম। এখানে আমাদের ভারতবর্ষে যে 4টি ধাম আছে, সেই 4 ধামের মূর্তিগুলো এখানে রাখা আছে। আর এদের দেখো ফটো তোলার খুব শখ, যেখানে যাচ্ছে খালি ফটো তুলছে। ভালো, এই ফটোগুলো এরকম মোবাইলেই থেকে যাবে। আর এই শিশির বাবু, চলো এই দেখো, এইখানে কিন্তু মন্দিরের ভিতরে না, যে কোনো মন্দিরে যাবে রামচরিতমানস পাঠ হচ্ছে। এগুলো তো বেশ আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে মন্দিরে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ। এই দেখো আমরা মন্দির টন্দির দর্শন করছি। অযোধ্যায় কিন্তু অনেক মন্দির আছে, তুমি পায়ে হেঁটেগুলোকে দর্শন করতে পারবে। আর ছোট্ট একটু জায়গা অযোধ্যা, খুব বড় জায়গা না, পায়ে হেঁটেই সব দর্শন করা যায়। তবে কি, যদি দ্রুত কিছু করতে চাও তাহলে কিন্তু টোটো নিতে হবে। আমার হাতে যদি সময় না থাকে যে আমি 2 দিনই অযোধ্যায় থাকবো, তাহলে তো তোমাকে টোটো নিয়েই ঘোরাফেরা করতে হবে। আর যারা 3-4 দিন থাকবে তারা পায়ে হেঁটে ধীরে 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 সব মন্দিরগুলোকে দেখতে পারবে। আর এই যে আমরা 4 ধামের ভিতরে একটু ছবি আমি তুলেছিলাম একটু ভালো করে, বেশ ভালো। কিন্তু এইগুলো খুব আপগ্রেড হয়নি, এগুলো একটু রক্ষণাবেক্ষণের অভাব আছে। 4 ধাম থেকে পায়ে হেঁটে চলে আসলাম আমরা বাল্মীকি ভবনে। বাল্মীকি ভবনে এইখানে আমরা আসলাম কারণ কি, আমাদের কাছে যে রাম লেখা বইগুলো ছিল, এমনি তো দেখতেই হবে বাল্মীকি ধামটা, আশ্রমটা, মন্দিরটা। আর এইখানে যে আমাদের রাম লেখা যে বইগুলো ছিল, সেই বইগুলোকে জমা করতে হবে এখানে। ওগুলো এখানেই জমা হয়, সবাই মনে রাখবে, এই বাল্মীকি মন্দিরেই কিন্তু ওই রাম লেখা বইগুলো জমা হয়। আমি 2টো বই লিখেছি, প্রায় 56-57 হাজার মতন রাম নাম লেখা হয়েছে, রাম নাম জপ হয়ে গেছে। ভিতরে দেখো বাল্মীকি মন্দিরের ভিতরটা কিন্তু খুব না, মানে উজ্জ্বলতা নেই, অন্ধকার হয়েছে, সন্ধ্যা হচ্ছে প্রায়, মানে খুব বেশি যত্ন টত্ন নেই, বোঝা যাচ্ছে। হ্যাঁ, অন্যান্য মন্দির টন্দির যেমন খুব আড়ম্বর থাকে, তেমন কিছু নেই, খুব সামান্য একটা। কিন্তু মন্দিরের আকার কিন্তু বিরাট, বহু পুরনো মন্দির, বোঝা যাচ্ছে বহু পুরনো, অনেক দিন আগে বানানো। এখানে বাল্মীকি মন্দিরে এসে আমরা দেখছি, আরে বই জমা দেওয়ার যে কাউন্টারটা আছে সেটা বন্ধ হয়ে গেছে। কী করি আমরা ভাবনা চিন্তা করছি, বইগুলো তো সাথে নিয়ে যাওয়া ঠিক হবে না। তো ওইখানে একজনের সাথে কথা বললাম, তিনি বললেন যে ঠিক আছে, আমাকে জমা করে দিয়ে যান। আর এই দেখো দল বেঁধে কারা আসছে জানো,
এরা হচ্ছে এদের মধ্যে একজন আছেন, এক দুজন আছেন যারা কিন্তু সৎসঙ্গ করেন। সেই সৎসঙ্গে যে মহারাজ, তার পিছনে তার অনুগামীরা দলবদ্ধ হয়ে মহারাজকে নিয়ে যাচ্ছেন, কোথাও হয়তো সৎসঙ্গ হবে। পরে খবর নিয়ে দেখলাম মহারাষ্ট্র থেকে এরা সব এসেছে। আর পিছনে দেখো লম্বা, আমার খুব ভালো লাগছিল দেখতে, এগুলো খুব সুন্দর। দেখো একটু শুনি। बहुत सुंदर। कौन है, कौन थे? हम महाराष्ट्र से हाँ। सब। और सामने कौन था आपका? महाराज है। हमारा लड़का है, महाराज जी है। हाँ, आपका लड़का है? हाँ। वाह। वो महाराष्ट्र से कथा बना- करता हाँ, भागवत करता है। भागवत करता है। क्या नाम है? अर्जुन महाराज। अर्जुन महाराज और एक अक्षय महाराज। वो दोनों ही थे सामने। हाँ। वाह। ये देखो बड़ा हनुमान। हे प्रभु। এই দেখো একজনকে পেয়ে গেলাম আমরা, একজন ব্রহ্মচারীকে। ওনার হাতে আমরা রাম লেখা বইগুলো সব জমা করলাম। আমি লিখেছি, সুচিত্রা লিখেছে, অমৃতা লিখেছে, বৃন্দাবনবাবু তো অর্ধেক লেখা বই জমা করে দিলেন, আর শিশিরবাবু লিখেছেন, সব জমা হলো এখানে। ওনাকে একটু দক্ষিণা দিলাম আমরা। তারপরে দেখো সামনেই যে ছাউনি মন্দির, এই মন্দিরটাও দেখলাম এখানে, খুব ভালো লাগলো। তবে এগুলো কিন্তু খুব জলুসতা নেই, মানে খুব যে একটু যত্ন টত্ন নেওয়া হয় এরকম ব্যাপার নেই, যত্নের একটু অভাব আছে দেখুন। এবার আমরা অন্তিম দর্শনের পথে পা বাড়ালাম। এই বাঁ দিকে দেখো একটা বিরাট জৈন মন্দির, ভিতরটা দেখবে না অবাক হয়ে যাবে। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা ভিতরে গেলাম না। বিশাল মন্দির এটা। বাল্মীকি আশ্রম থেকে যখন আমরা রামলালা দর্শনের দিকে যাচ্ছি সেই রাস্তায় পড়েছে। তো আমাদের অন্তিম দর্শন রামলালাজির দর্শন। অযোধ্যা এসেছি, এখনও পর্যন্ত রামলালার দর্শন হয়নি, ভাবা যায়। প্রচণ্ড ভিড় রাস্তায়। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম রামলালার দর্শন করব রাতের আলোতে। দিনের বেলা অত ভালো লাগবে না, রাতের বেলা করব। রাতে আলোকসজ্জা খুব সুন্দর ভিতরে ওখানে। তো সেই মতো আমরা ধীরে ধীরে পায়ে হাঁটলাম। আমাদের টোটোওয়ালা বললো এইদিকে যেতে পারবেন না, টোটো যাবে না এইদিকে, আপনারা পায়ে হেঁটেই যান। রাস্তা একটু দেখতে দেখতে, এটা ওটা দেখতে দেখতে আমরা পায়ে হেঁটে, আর তার সাথে অযোধ্যার অযোধ্যার শহর, অপূর্ব আলোকসজ্জা। দেখো আমার মোবাইল ক্যামেরাতে, আমার যে গোপ্রো ক্যামেরাতে ছবিগুলো এত সুন্দর আসছিল এই সময়। রাতের ছবি খুব ভালো আসে না, কিন্তু এত আলোকসজ্জা ছিল, খুব সুন্দর দেখছিল দেখতে। আর ওই সামনে রাম মন্দির, ওইখানে আমরা একটু কথাবার্তা বলে গাইড নিব আগে। একজন গাইড পেয়ে গেলাম, মাথা পিছু 200 টাকা করে চাচ্ছিল। আমরা 6 জনে 1200 টাকা চাচ্ছিল, সেখানে 600 টাকা ঠিক করলাম। খুব সুন্দর। রাম মন্দির দর্শন में जाते हैं। हमारा साथ एक भाई है, ये भाई हमें दर्शन करवाएंगे। क्या नाम है आपका बताइए? मेरा नाम है अतुल दुबे। अतुल दुबे जी, यहीं पर रहते हैं आप? यही काम है? फिलहाल मैं अभी यहाँ पर रह रहा हूँ। एक्चुअली आई एम अ कैरेक्टर आर्टिस्ट। 4 साल मुझे यहाँ पे हो गया है, 2 साल मैं और रुकूंगा। कैरेक्टर आर्टिस्ट मतलब? फिल्म सिटी में काम करता हूँ मैं। फिल्म सिटी में? आप मिर्जापुर 3 ज़रूर देखिए। अच्छा। इंडियन पुलिस फोर्स देखिए, रोहित शेट्टी की। मैंने उसमें काम किया है। अच्छा। और मैंने मुंबई यूनिवर्सिटी से MBA किया है। वाह। हाँ, फिनेंस से। फिर अभी ये काम में क्यों? ये काम इसलिए क्योंकि एक एक्टर को हर जगह ज़मीन से जुड़ के हर जगह वो बहुत कुछ चीज़ अनुभव लेना है। हाँ, एक्सपीरियंस लेना चाहिए। अलग अलग टाइप के लोग मिलते हैं, तो आप कैसे अपने आप को प्रेजेंट कर पाओगे, कहाँ कहाँ प्रेजेंट कर पाओगे, डिपेंड यही प्रोफाइल बनाता है हर एक आदमी का। अच्छा। चाहे लेडीज़ हो चाहे जेंट्स हो, कोई भी हो, वॉट एवर। आदमी को मिलजुल के रहने का तरीका सीखना था, इसी में सीखता है आदमी ना जी।
और वो मंदिर क्या देखा थे? ये हमारा राम मंदिर है। वो कौन ये- यही हम लोग जा रहे हैं यही दर्शन? नहीं, यहाँ नहीं जा रहे हैं हम लोग। आगे वो क्रेन है, हाँ वहाँ जा रहे हैं दर्शन के लिए। हाँ हम दर्शन करके वहाँ से जब लौटेंगे हाँ तो अगर आपको जाना होगा तो हम उसमें भी चलेंगे। बंद नहीं हुआ रहेगा तो हाँ। बंद होगा। মন্দিরে ঢোকার আগে আমাদের গাইড অতুলবাবু বললেন আপনি কিন্তু ভিতরে ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কোনো ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাওয়া যাবে না। লকার আছে, চলুন আপনারা আমাকে ফলো করুন, আমরা লকারে সব কিছু জমা করে দিই। তুমি ওখানে দেখবে ভিতরের অবস্থা, তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমরা তো অবাক হয়ে গেলাম যে এই বিশাল কর্মযোগ্য, এই বিশাল যে ইনফ্রাস্ট্রাকচার এ কীভাবে তৈরি হলো, কীভাবে সম্ভব এটা এত অল্প সময়ের মধ্যে। অবাক কাণ্ড, ভিতরে বিশাল একটা জায়গা জুড়ে কাজ চলছে। লকারে আমরা আমাদের সব কিছু রাখলাম। লকারের ব্যবস্থাগুলো নতুন তো, আর দেখতে এত সুন্দর লাগছিল। আমরা লকারের একটু ছবি তুলেছি, ফেরার সময় ওটা পাওয়া যাবে। এই যে লকারের ছবিটা দেখা যাচ্ছে দেখো ভিতরে। আর অতুলবাবু আমাদের সব ডিরেকশন দিলেন। আমরা খুব সহজে এখানে জুতো রাখা হলো, প্রথমে এখানে জুতো রাখলাম, ফ্রিতে জুতো রাখা হচ্ছে। এই অবধি আমার ক্যামেরাটা ছিল, হ্যাঁ, আর একটু আগে লকার পর্যন্ত আমি ক্যামেরাটা নিয়ে গেছিলাম। এখানে জুতো টুতো রাখা হলো, মানুষের খুব বেশি ভিড় নাই। আমরা বুঝতে পারলাম যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো দর্শন হয়ে যাবে। এই যে আমরা এখন লকারের দিকে যাচ্ছি। সবার কাছে ব্যাগ ছিল, ব্যাগ তো ভিতরে নিয়ে যাওয়া যাবে না। সব এগুলো দর্শন শেষ করে আমরা বাইরে আসলাম। বেশিক্ষণ লাগেনি, ঘণ্টাখানিকের মধ্যে আমাদের সব কিছু হয়ে গেল। ভিতরে একটু সময় দিতে হবে। প্রত্যেকে আমরা লকার থেকে নিজের নিজের জিনিসপত্র বেছে নিয়ে এই যে লকারের সামনে দিয়ে না বাইরে বেরোনোর একটা সুন্দর করিডোর বানানো আছে। বড় বড় স্ট্রাকচার, মোটা মোটা পিলার, লাইট টাইট এত সুন্দর করা আছে। ওইখান থেকে আমরা চলে আসছি, এই করিডোর দিয়ে চলে আসি আমরা আম্মা মাতার মন্দিরে যাব। ওইখানে আমাদেরকে গাইডবাবু বললেন যে ওখানে একটা ভান্ডারা আছে, চলুন ওই ভান্ডারাতে আহার নেবেন, খুব সুন্দর ভান্ডারা। এই যে মানুষজন এখান থেকে বেরোচ্ছে, আমরা খুব কাছেই মন্দিরটা, পায়ে হেঁটেই আমরা ভান্ডারের দিকে চললাম। আমরা 6 জন আছি, সুনীলবাবু ওরা আলাদা করে অন্য জায়গায়, আবার ওনারাও দর্শন করছেন, ওনারা আমাদের গ্রুপের থেকে একটু আলাদা হয়ে গেছেন। এইখানে আমরা আম্মা মাতার মন্দিরে আসছি। এই মন্দিরেরটা ওই বাইরের থেকে লাইটিং দেখা যাচ্ছিলো, ওইটা একটু উৎসাহ হলো। এই যে ভান্ডারাতে প্রবেশ, ভান্ডারার জন্য এখানে ফ্রি কুপন পাওয়া যাচ্ছে। ভান্ডারার আহার আর বলার মতো নেই। এই আহার করেই কিন্তু শিশিরবাবু লোভ সামলাতে পারেনি, আর তার ফলস্বরূপ কিন্তু পরের দিন থেকেই শিশিরবাবুর কিন্তু অবস্থা খুব খারাপ। এখানে ভান্ডারাতে গরম গরম খিচুড়ি, এত সুস্বাদু খিচুড়ি, তার মধ্যে ছিল জিলেপি, পুরি, ভাজা, আচার, উপর থেকে ঘি দিচ্ছে, একদম এলাহি ব্যাপার, রাজস্বিক আহার। এই গ্লাসগুলো দিচ্ছিল এত সুন্দরভাবে একটা ছেলে। আমরা তো খুব সাবধানে খেলাম, কেন প্রচণ্ড গরম ছিল। খিচুড়ি খেলে কিন্তু আমরা জানি বিপদে হবে। আমি তো খুব সামান্যই আহার করলাম, যদিও রাত হয়েছে 8:30 বাজে, অল্প একটু আহার নিলাম। এই যে দেখো ভাজা টাজা দিচ্ছিল, পুরি দিচ্ছে, এটা জিলেপি দিচ্ছে, পুরি দিচ্ছে। এই লোভ সামলানো খুব মুশকিল, যারাই লোভ করেছে তারাই বিপদে পড়বে। হ্যাঁ, এই যে ভাজা দিচ্ছে, হ্যাঁ খুব সুন্দর। কী সেবা দেখো মানুষের, হ্যাঁ, কারা যে করেছে এই ভান্ডারাটা, এত আহারের ব্যবস্থা করেছে, আমি তো অবাক কাণ্ড। অযোধ্যায় আমরা এরকম ভান্ডারা প্রসাদ পাইনি, আমরা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় ভান্ডারা আছে, কেন একটু ভান্ডারা প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের মনের স্বাদ মিটে গেল। 1.5 দিনের অযোধ্যা দর্শন আমাদের শেষ। হনুমানগড়ির সামনে এই লাইটিংগুলো আমাকে খুব সুন্দর লাগছিল, এই জন্য বারবার আমি এর ছবি তুলছিলাম। আমরা দর্শন টর্শন করে শেষ হয়ে ভাবছি যে এই জীবনে হয়তো আর আসাবে না, রামলালাকে দর্শন করলাম, অনেক দিনের সুপ্ত আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, দর্শন করে আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে আমরা আমাদের হোটেলের দিকে আসলাম। আগামীকাল আমরা অযোধ্যার থেকে চলে যাব লখনৌ হয়ে কুরুক্ষেত্র আমাদের যাত্রা। ওই রাস্তায় একটু সবাই চর্চা করতে করতে ফিরে আসলাম। টুকটাক কেনাকাটা করেছি আমরা এখানে, না কিনতে পারলে ভালো, তবে ইচ্ছা হয় একটা স্মৃতি থেকে যায়, অযোধ্যার মতন শহরের একটা স্মৃতি থেকে যাবে, ওই জন্য একটু টুকটাক কেনা। তাছাড়া বাড়িতে সবাই একটু অপেক্ষা করে হাতে করে কি নিয়ে এসেছি। বৃন্দাবনও কিনলেন, শিশিরও কিনলেন, আমি কিনলাম। তো চলো দেখা যাক, দেখি। আমরা 8/9/2024 তারিখ, এটা রাতের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আজকে 9/9/2024। এখন আমি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন, জংশন রেলওয়ে স্টেশন। গত 2 দিন অযোধ্যায় ছিলাম,
কি দেখলাম এ বর্ণনা করা খুব কঠিন হবে। তবে একটা জিনিস বলি, আগামী দিনে, আগামী 10 বছরের মধ্যে মানুষ যদি ভারতবর্ষে একটিমাত্র জিনিস দেখতে চায়, তাহলে সে অবশ্যই অযোধ্যা ধামে আসবে। যত ট্যুরিস্ট যারা ঘোরাফেরাকে নিজেদের জীবনের একটা নেশার মতন করে নিয়েছেন, আমার ধারণা তারা সবাই একবার অন্তত পক্ষে অযোধ্যায় অবশ্যই আসবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এখানে এসে শুধুমাত্র ভারতের সনাতন ধর্মের এক অমূল্য নিদর্শন যদি দেখতে চান, তাহলে আপনাকে অযোধ্যায় আসতেই হবে। অযোধ্যায় আমরা 2 দিন দারুণ কাটালাম। সরজু নদীতে স্নান, ভরতকুণ্ড দর্শন, রামলালার মন্দির দর্শন, আম্বা মাতার মন্দিরে রাতের প্রসাদ গ্রহণ, সব স্মৃতির কোণায় থেকে যাবে। আমি আপনাদের সবাইকে বলি, সব কিছুর ঊর্ধ্বে উঠে মোদি করলো না মমতা করলো, এগুলোর ঊর্ধ্বে উঠে আপনি অন্ততপক্ষে একবার কলকাতা হোক, উত্তরবঙ্গ হোক, যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো কর্নার থেকে একবার অন্ততপক্ষে অযোধ্যা ধাম জংশনে আসুন এবং এখানে 2 দিনের জন্য, 2 দিন যথেষ্ট। অযোধ্যায় আমরা দেখলাম 3 দিন থাকলে ভালো হয়, কিন্তু 2 দিনও সাফিসিয়েন্ট আছে। 2 দিন এখানে থাকুন, রামলালার দর্শন করুন, আর দেখুন আপনি যে ভারতবাসী, এর জন্য আপনার গর্ববোধ হবে যখন আপনি রাম মন্দির দেখবেন। যে ভারতবর্ষের মানুষ রামচন্দ্র আজ থেকে 10,000 বছর, ত্রেতা যুগের একটা ঘটনাকে সিদ্ধ প্রমাণ করার জন্য কত বড় একটা প্রয়াস নিয়েছে। বিশাল কনস্ট্রাকশন, ভাবাই যায় না কার মাথায়, কোন ইঞ্জিনিয়ার এগুলোকে পরিকল্পনা করছে। কি নিখুঁতভাবে বসে বসে মিস্ত্রিরা আছে পাথরের উপর ছোট ছোট করে হনুমানের মূর্তি, শিবের মূর্তি, গণেশের মূর্তি কেটে কেটে বানাচ্ছে। ভাবলে অবাক লাগে। আমি সবাইকে বলি বিষয়টা অতি সহজ আছে। এখানে হোটেলের ভাড়া খুব বেশি নাই, তবে যখনই আসুন একটু এসি রুম লাগবে, কারণ এখানে বেশ গরম আছে। আর অযোধ্যা স্টেশনে আমরা রয়েছি। এই স্টেশন ভারতবর্ষের মধ্যে সেরা স্টেশন হবে কোনো একটা সময়। মনেই হচ্ছে না আমরা স্টেশনে আছি, মনে হচ্ছে এয়ারপোর্টে আছে। এত সুন্দর ফেসিলিটিস আর এত ইনফ্রাস্ট্রাকচার, এত স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার। আজকের ভারত সত্যি আগামী কয়েকশো দশক বলতে পারি আজ উদ্দেশ্যেই আজকের ভারতবর্ষ তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এর জন্য অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে হবে সেই সব মানুষগুলো যারা রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ভারতীয় সনাতন ধর্মকে পুনর্জাগরণের জন্য নিরন্তর কাজ করে চলে যাচ্ছেন। আপনারা জানেনই সবাই, অযোধ্যা হচ্ছে ইউপির একটি শহর, উত্তরপ্রদেশের একটি শহর। এখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি একজন সনাতন ধর্মের সেনানী, আর আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও একজন সনাতনী। তাদের কাজই হচ্ছে রাজধর্ম পালন তো অবশ্যই করবে, তার সাথে সাথে ভারতবর্ষকে আবার বিশ্বে সেরার আসনে বসানোর কাজ আর বেশি সময় নেই, এর মধ্যেই করে ফেলতে হবে। দারুণ দারুণ দারুণ, বলে শেষ করা যাবে না। অপূর্ব দৃশ্য, অপূর্ব দেখলাম আমরা। অযোধ্যা থেকে আবার আমরা বন্দে ভারতে উঠবো। বন্দে ভারতে আমাদের রিজার্ভেশন করা আছে। ওই দেখো দূরে ট্রেনটা আসছে। আর খুব দেখো বন্দে ভারত একটু কমফোর্ট জার্নি আছে, তার সাথে আমাদের খুব প্রাউড ফিল হয় জানো, যে আমরা ভারতবর্ষের মতন এমন একটা দেশে আছি যে এত দেরি করে স্বাধীনতার অনেক বছর পরে দেখো ভারত যেন প্রকৃত উন্নয়নের মুখ দেখতে পাচ্ছে। ভারত যেন আবার তার আধুনিকতায় ছোঁয়া পাচ্ছে। আমরা সবাই মিলে উঠলাম, জায়গা আমাদের সবার রিজার্ভেশন করাই ছিল, সাথে প্রত্যেকের ব্রেকফাস্ট ছিল। হ্যাঁ, একটু গাদাগাদি আছে। বন্দে ভারতের জার্নি কিন্তু দারুণ। অযোধ্যার থেকে আমরা লখনৌ গেলাম, একদম 2 ঘন্টা 3 জার্নি ছিল, একদম সঠিক সময় ট্রেনটা চলে যায়।
শিশিরবাবুর অবস্থা ঢিলা, শিশিরবাবুর অবস্থা ঢিলা। গতকাল একটু প্রসাদ নিয়ে নিয়েছে ভান্ডারাতে, খিচুড়ি এই গরমের মধ্যে, সুস্বাদু খিচুড়ি, তার মধ্যে পাঁপড় ভাজা, ও জিলাপি সব ছাটিয়ে দিয়েছে, আর দিয়ে আজকে পাংচার কেস। এখন সকাল থেকে তো ওষুধপত্র দেওয়া হলো, দেখা যাক, মানে সিমেন্ট বালি দেওয়া হলো, যদি জমে কি হয়। আমরা যাচ্ছি লখনৌ, লখনৌতে আজকে সারাদিন ঘুরবো, রাত্রে আইজবাগ স্টেশন থেকে আমরা বেরিয়ে যাবো। বাই। রামলালাকে সেলাম জানিয়ে অযোধ্যা স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম 2 ঘন্টার জন্য। আমরা যাচ্ছি লখনৌ। হয়তো এই জীবনে আর দ্বিতীয়বার আসা হবে না, জানি না ভগবানের কি ইচ্ছা আছে। তবে 2 দিনের এই সফর অযোধ্যা কিন্তু স্মৃতিতে থাকবে। খুব ভালো লেগেছে আমাদের, খুব সুন্দর। আমরা যেন ঈশ্বরের খুব কাছে ছিলাম এরকম মনে হচ্ছিল, ঈশ্বরের একদম সান্নিধ্যে ছিলাম। আমাদের এই ট্যুরে প্রত্যেকেই কিন্তু ভেজ খাবার খেয়েছে, যার জন্য ট্যুর খুব সাকসেস হয়েছে আমাদের। 2 ঘন্টা জার্নি, একদম সঠিক সময় লখনৌ স্টেশনে পৌঁছে গেলাম আমরা। একটু বৃষ্টি হয়েছে, বেশ সুন্দর লাগছে। আজকে আমরা এখানে রাত্রে 6টা 8-এ আইজবাগ স্টেশন থেকে ট্রেন ধরবো। এতক্ষণ এই সামান্য সময় 6-7 ঘন্টা আমরা হাতে সময় পেয়ে যাচ্ছি। এই সময় লখনৌ একটু দর্শন করব, অটো ঠিক করব, অটো ঠিক করে লখনৌ একটু ঘুরে নেব ঠিক করেছি, দেখি কি হয়। লখনৌ স্টেশনে নেমে আমরা প্রথমে শিশিরবাবুর বাড়ি ফেরার ব্যবস্থা করলাম। শিশিরবাবুর অবস্থা খুব খারাপ, ওনাকে বাড়ি ফিরেই যেতে হবে। উনি নিজেও সাহস হারিয়ে ফেলেছেন, বললেন আমার বাড়ি ফেরার ব্যবস্থা করেন। ওনার টিকিট সব ক্যান্সেল করা হলো, কুরুক্ষেত্র দিল্লির টিকিট, এবং তৎকালে টিকিট কেটে বাড়ি ফেরার ব্যবস্থা করা হলো। হোটেলে উনি একটা স্টে করবেন আজকে, আগামীকাল হয়তো যাবেন। আর আমরা কি করলাম, আমরা কিন্তু সংখ্যায় কমে গেলাম। 4 জন এখান থেকে কুচবিহারে 4 জন চলে গেলেন তারা বাড়ি, আর শিশিরবাবু। তাহলে আমরা 22 জনের টিমের থেকে 5 জন চলে গেলাম, থাকলাম এখন 17 জন। 17 জন মিলে আমরা অটো ঠিক করলাম। অটোতে আজকে প্রথমে ক্লক রুমে আমরা সব আমাদের লাগেজটাকে দেখে দিলাম। লখনৌ স্টেশনে 630 টাকা নিয়েছিল, প্রায় 27খানা লাগেজ আমাদের ছিল। আর এই দেখো লখনৌ স্টেশনটা এত সুন্দর লাগবে, তাই না? বহু প্রাচীন স্টেশন, অনেক পুরনো স্টেশন, কিন্তু খুব সুন্দর। এখন যে কোনো শহরে তুমি যাবে না, শহরগুলোকে খুব ভালো সাজিয়েছে সরকার। একটু চিন্তা ভাবনা করছে, প্রত্যেক রাজ্য সরকার, এছাড়া কেন্দ্রীয় সরকার অনুদান, রাজ্য সরকারের সদিচ্ছায় এখন বেশ শহরটাগুলো বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই ছিল রিজার্ভেশন কাউন্টার, এখান থেকে টিকিটগুলোকে ক্যান্সেল করে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে রুমি গেট। আমরা টোটো কিন্তু ঠিক করলাম, মাথা পিছু ওরা নেবে 150 টাকা করে, আমাদেরকে পুরো লখনৌ শহর ঘুরিয়ে আবার ক্লকরুম থেকে জিনিস নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে, ছেড়ে দিবে আইসাবাগ স্টেশনে। আমরা একটা কথা বলি এখানে, বিষয়টা কে কীভাবে নেবেন জানি না। আমরা যখন রুমি গেট দেখছি, বড় মেম্বারে দেখছি না, তখন ঠিক মন হাই দিচ্ছে না। কারণ কি, আমরা অযোধ্যা দেখে আসলাম, বেনারস দেখে আসলাম, তারপরে এই ধরনের স্থাপনাগুলো দেখতে খুব কিন্তু ভালো লাগছিল। এগুলো দেখো, তাজমহল দেখো, রুমি গেট দেখো, এর একটা আলাদা সিরিজ আছে, কিন্তু আমাদের খুব ইচ্ছা হচ্ছিল না। এই জন্য আমরা অটোওয়ালাকে বললাম যে ভাই, আমরা এই ধরনের নিদর্শন বা স্থাপনা আর দেখবো না। এই ধরনের ইসের থেকে আমাদের যে রুটে যা কিছু পড়বে তোমরা আর দাঁড়াবে না, ছোটো বিমানবাড়া, অন্য যা কিছু আছে তোমরা আমাদেরকে দেখাও, কোনো আধ্যাত্মিক জায়গা, কোনো হিন্দু ধর্মের নিদর্শন, এরকম কিছু দেখাও। এইগুলো আমরা পয়সা দিয়ে দেখবো না। আর এইসব দেখো, অযোধ্যা রাম মন্দির দেখলাম না বিনা পয়সায়, আর এখানে বড় বিমানবাড়াতে বলছে 50 টাকা টিকিট। তো যাই হোক, কেউ খারাপ নেবেন না, এটা আমাদের করতেই হলো, সিদ্ধান্ত নিতেই হলো। এই যে আমরা চলে এসেছি বাবা সাহেব আম্বেদকর পার্কে, অপূর্ব। আমি লখনৌতে যদি কেউ স্টে করেন, বাবা সাহেব আম্বেদকর পার্কে অবশ্যই যাবেন। আমি এটাকে ভাষায় বর্ণনা করতে পারবো না। এটা মায়াবতীর সময় তৈরি, মায়াবতী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, শ্রীমতী মায়াবতী। আর এই দেখো আমাদের ভারতীয়দের নমুনা, দেয়ালের মধ্যে সব নাম টাম লিখে রেখেছে। অসভ্যতামি, একদম চরম অসভ্যতামি। হ্যাঁ, ভারতীয়রা যে কবে মানুষ হবে, ও দেখতেই শুধু মানুষের মতন, এরা আর মানুষ হবে না। আর একটা নিদর্শন দেখো, এই দেখো, এই যে গুটকা খেয়ে দেখো, অত সুন্দর একটা বানানো, একটা পার্ক বানিয়েছে বাবা সাহেব আম্বেদকরের নামে, অত সুন্দর একটা পার্ক বানানো। সেই পার্কের কী অবস্থা করেছে এরা। হ্যাঁ, এই তোমার আমার মতন ভদ্রলোকেদেরই কাজ এগুলো। এই আমরা আইসাবাগ স্টেশনে, এখান থেকে 6টা 10 একদম রাইট টাইম আছে ট্রেনটা। আমরা এখান থেকে এই যে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠবো, আসছে ট্রেনটা। হ্যাঁ, ট্রেনে উঠে আমরা চলে যাব, কোথায় যাব? কুরুক্ষেত্র।
কুরুক্ষেত্রে নামবো। সারা রাতের জার্নি, প্রত্যেকেরই রিজার্ভেশন ছিল, কিন্তু যারা শেষে রিজার্ভেশন করেছে তাদের ওয়েটিং ছিল। বৃন্দাবন ওয়েটিং থেকে গেছে। আমরা খুব কায়দা করে শিশিরবাবুর টিকিটটাতে বৃন্দাবনবাবুকে নিয়ে যাচ্ছি, আর বৃন্দাবনবাবুর টিকিটটা ক্যান্সেল করলাম। আর বাকি দুজনে যাদের পরে টিকিট কেটেছিলাম তাদেরও টিকিট কনফার্ম হয়নি। এই যে আমরা পরের দিন সকালে কুরুক্ষেত্রে নেমে গেছি। এটা কুরুক্ষেত্রে স্টেশনের বাইরের চেহারা। তারপরে অটো ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের তো একদম ফ্রেশ ছিলাম, আমরা একটু রেস্ট নিয়ে অটো ঠিক করে বেরিয়ে পড়লাম কুরুক্ষেত্র দর্শনে। কেন আমাদের হাতে বেশি সময় নেই, কুরুক্ষেত্রে আমাদের 2 নাইট থাকা। আজকে তো অনেক বেলা হয়ে গেছে, 7টা 8টা। আমরা 10টা টাইম ঠিক করলাম যে 10টার মধ্যে সব রেডি হয়ে যায়, 10টার মধ্যে বেরিয়ে পড়বো। অটো ঠিক করলাম, মাথা পিছু 120 টাকা করে। আমাদের প্রায় 4-5টা জায়গা দেখাবে। জ্যোতিশ্বর, তারপরে ব্রহ্ম সরোবর, এগুলো দেখাবে। বেলা 2-3টে পর্যন্ত আমরা ঘুরবো। ঘুরে তারপরে ঘরে এসে রোদের মধ্যে ঘুরবো না, একটু রেস্ট নিব। তারপরে এইটা ভারত সেবাশ্রম সংঘ কুরুক্ষেত্রে। কিন্তু কুরুক্ষেত্রে ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু থাকার মতো না, ব্যবস্থাপনা খুব ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন না। আর সামনে ওই যে দরগাটা দেখা যাচ্ছে, পাঞ্জাবিদের মন্দির, ওইখানে কিন্তু আমরা 2 দিন আহার করেছি। হ্যাঁ, খুব সুন্দর, ভালো। ওখানে না খেলে আমরা বাঁচতামই না। হোটেলের খাবার আমাদের খুব খারাপ লাগছিল, ওই দ্বারগাতেই আমাদেরকে খেতে হয়েছে। তো চলো, সবাইকে ধন্যবাদ। কুরুক্ষেত্রে ভ্রমণের ভিডিও এরপরে তোমরা পেয়ে যাবে। কেমন লাগছে সবাই জানাবেন। আমি খুব উৎসাহী আপনাদেরকে এই ছবি পাঠিয়ে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিও দেখবেন। ভিডিও দেখে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার সবাইকে।